খাতা কলমে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করলেও ওই সময়ের পরও বাংলাদেশের অনেক এলাকা তাদের নিয়ন্ত্রণে ছিল। ওইসব এলাকায় পাকিস্তানি সৈন্যরা অস্ত্র সমর্পণের অস্বীকৃতি জানালে মুক্তিবাহিনীর সঙ্গে তাদের তীব্র যুদ্ধ হয়। খণ্ড খণ্ড সেসব যুদ্ধের মাধ্যমে সারা দেশে মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে আরও প্রায় সপ্তাহখানেক সময় লেগে যায়। তবে বিজয়ের সেই আনন্দ উদযাপন করার আগেই তা বিষাদে পরিণত হয় যখন শত শত বুদ্ধিজীবী হত্যার খবর বাইরে আসে। সারা দেশে সন্ধান মিলতে থাকে একের পর এক বধ্যভূমি গণকবরে। এদিকে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি একেবারেই ভেঙে পড়ে। কলকাতা থেকে মুজিবনগর সরকারের মন্ত্রীদের ঢাকায় ফিরতে 22শে ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যায়। এর মাঝের কয়েকদিন দেশ কিভাবে চলবে এবং কিভাবে সারা দেশে প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে, শেষে সেই বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেয় পূর্ববর্তী সরকারের কাছে। অন্যদিকে ভারতীয় সেনারা তাদের দেশে ফিরে না যাওয়ায় জনগণের জন্ম নেয় সন্দেহ, দেখতে থাকে নানান প্রশ্ন। এরই মধ্যে ডিসেম্বরের শেষ সপ্তাহে ২৪ ঘন্টার আকস্মিক সফরে ঢাকায় আসেন ভারতীয় সশস্ত্র বাহিনীর তৎকালীন প্রধান সেনাপতি জেনারেল স্যাম মানেকশ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের ২ সপ্তাহে এ ধরনের আরও অনেক ঘটনা ঘটতে থাকে, যেগুলোর উল্লেখ রয়েছে সে সময়কার বিভিন্ন পত্রপত্রিকা ও বইপত্রে। সেসব ঘটনার মধ্য থেকে আলোচিত ও গুরুত্বপূর্ণ কিছু ঘটনার বর্ণনা বিবিসি বাংলার পাঠকদের কাছে তুলে ধরা হলো। পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের পর ২৪ ঘন্টা না পেরোতেই বিজয়ের আনন্দ রীতিমতো বিষাদে পরিণত হয়। ১৭ ডিসেম্বর জানা যায়, আত্মসমর্পণের আগে পাকিস্তানি সেনারা পরিকল্পিতভাবে বাংলাদেশের শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক সহ শত শত বুদ্ধিজীবীকে ধরে নিয়ে হত্যা করেছে। ঢাকা, খুলনা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে মিলতে থাকে একের পর এক বধ্যভূমি ও গণকবরের সন্ধান। বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ার তথ্যানুসারে মুক্তিযুদ্ধের সময় সব মিলিয়ে ১১০০ জনেরও বেশি বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় ১৫০ জনকে হত্যা করা হয়েছিল ঢাকায়, যাদের বেশিরভাগেরই মরদেহ পাওয়া গিয়েছিল রায়ের বাজার বধ্যভূমিতে। ৭১-এর ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও কিছু কিছু এলাকায় পাকিস্তানি সেনারা অস্ত্র ফেলে দিতে অস্বীকৃতি জানায়। বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত একটি বই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সেক্টর ভিত্তিক ইতিহাস। এই গ্রন্থ থেকে জানা যায়, ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও তা মেনে নিতে রাজি হননি যশোর, খুলনা অঞ্চলের দায়িত্বে থাকা পাকিস্তানি ১০৭ নম্বর ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার হায়াত খান। ট্যাঙ্ক এবং ৪,০০০ সৈন্য নিয়ে তিনি খুলনা অঞ্চলে যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে অটল থাকেন। তখন মুক্তিযুদ্ধের ৮ নম্বর সেক্টরের কমান্ডার মেজর আবুল মঞ্জুরের নেতৃত্বে মুক্তিবাহিনীর সদস্যরা একযোগে আক্রমণ শুরু করলে ১৭ই ডিসেম্বর দুপুরে খুলনার সার্কিট হাউস মাঠে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণে বাধ্য হয়। একইভাবে পাকিস্তানি বাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধের পর ১৭ই ডিসেম্বর বাগেরহাট, কিশোরগঞ্জ, রাজশাহী ও রাঙ্গামাটি, ১৮ই ডিসেম্বর পাবনা, নওগাঁ, সৈয়দপুর এবং রাজবাড়ী মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে আসে। এছাড়া ১৯শে ডিসেম্বর ভৈরব ও পাবনার ঈশ্বরদী, ২১শে ডিসেম্বর নাটোর এবং ২৩শে ডিসেম্বর কুমিল্লার হোমনা উপজেলা পাকিস্তানি বাহিনীর কাছ থেকে পুরোপুরিভাবে মুক্ত হয়। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে এই ভূখণ্ডে তাদের প্রশাসনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়েছিল। ফলে সদ্য স্বাধীন বাংলাদেশের প্রশাসনিক সব ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাটা জরুরি হয়ে পড়েছিল। এ বিষয়ে তৎকালীন মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদ সচিব হোসেন তৌফিক ইমাম তার বাংলাদেশ সরকার ১৯৭১ গ্রন্থে উল্লেখ করেছেন, স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের রাজধানী দ্রুত ঢাকায় স্থানান্তর এবং গুরুত্বপূর্ণ শহর, বন্দর ও সামরিক বেসামরিক স্থাপনাগুলো কাল বিলম্ব না করে প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার জন্য আগেই পরিকল্পনা করা হয়েছিল। সেই পরিকল্পনা অনুযায়ী দেশ স্বাধীন হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে প্রতিটি জেলায় ডিসি, এসপি সহ গুরুত্বপূর্ণ পদে লোক নিয়োগ এবং তাদেরকে দ্রুত সময়ের মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শুরুর দিকে স্বাধীন বাংলা বেতার এবং টেলিগ্রাম মারফত তাদের কাছে সরকারের বিভিন্ন আদেশ পৌঁছানো হতো বলে নিজের বইতে উল্লেখ করেছেন মিস্টার ইমাম। ঢাকা বিমানবন্দর সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার পর ছোট ছোট দলে ভাগ হয়ে মুজিবনগর সরকারের কর্মকর্তারা দেশে ফিরতে শুরু করেন। দেশ স্বাধীন হওয়ার প্রায় সপ্তাহখানেকের মাথায় ২২শে ডিসেম্বর ঢাকায় ফেরেন তৎকালীন সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী, স্বরাষ্ট্রমন্ত্রী এএইচএম কামরুজ্জামান এবং পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মুশতাক আহমেদ। ঢাকার তেজগাঁও বিমানবন্দরে নামার পর বিপুল সংখ্যক মানুষ তাদেরকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।
তাদের এই স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজধানী মুজিবনগর থেকে ঢাকায় স্থানান্তরিত হয়। দেশে ফেরার পরদিন 23শে ডিসেম্বর ঢাকায় মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বঙ্গভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাকে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় এবং সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সরকারি সকল প্রতিষ্ঠানের নাম থেকে পাকিস্তান শব্দটি বাদ দিয়ে সেখানে তার পরিবর্তে বাংলাদেশ লেখার নির্দেশনা দেওয়া হয়। মুক্তিযুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণে ঢাকায় একটি স্মৃতিসৌধ নির্মাণ এবং মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে মুক্তিযুদ্ধ নিহতদের পরিবারকে সহায়তা করার জন্য একটি মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড গঠনেরও সিদ্ধান্ত হয়। বিলুপ্ত করা হয় পাকিস্তান প্রেস কাউন্সিল এবং একাডেমি ফর পাকিস্তান অ্যাফেয়ার্স। এছাড়া 1971 সালের 25শে মার্চের পর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে যত পরীক্ষা গ্রহণ করা হয়েছে সেগুলো বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। দেশ স্বাধীন হওয়ার একদিন পর 18 ডিসেম্বর ঢাকার পল্টন ময়দানে মুক্তিবাহিনীর আয়োজনে প্রথমবার জনসভা অনুষ্ঠিত হয়। সেই জনসভা থেকে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন মুক্তিযোদ্ধারা। নির্ধারিত সময়ের মধ্যে মিস্টার রহমানকে মুক্তি দেওয়া না হলে বাংলাদেশের মুক্তিবাহিনী পাকিস্তানে আক্রমণ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন মুক্তিবাহিনীর তৎকালীন অন্যতম কমান্ডার আব্দুল কাদের সিদ্দিকী। 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করার কয়েকদিন পরেও ভারতীয় সৈন্যরা নিজ দেশে ফিরে না যাওয়ায় জনমনে নানান সন্দেহ এবং সংশয় তৈরি হতে থাকে। এমন পরিস্থিতিতে 19শে ডিসেম্বর ঢাকায় দেওয়া এক ভাষণে তৎকালীন মিত্রবাহিনীর অধিনায়ক ও ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করে বলেন, শিগগিরই তারা তাদের সৈন্যদেরকে ভারতে ফিরিয়ে নেবেন। ডিসেম্বরের শেষ সপ্তাহে 24 ঘণ্টার সফরে ঢাকায় আসেন ভারতীয় সশস্ত্র বাহিনীর তৎকালীন প্রধান সেনাপতি জেনারেল স্যাম মানেকশ। 27শে ডিসেম্বর জেনারেল মানেকশকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান তৎকালীন বাংলাদেশ সরকারের রাজনৈতিক উপদেষ্টা আব্দুস সামাদ আজাদ। এছাড়া ভারতীয় সেনাদের একটি দল বিমানবন্দরে জেনারেল মানেকশকে গার্ড অব অনার প্রদান করেন। সফরের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে জেনারেল মানেকশ সাংবাদিকদের তখন বলেছিলেন, ভারতীয় সৈন্যদের সঙ্গে দেখা করাই তার সফরের প্রধান উদ্দেশ্য। তবে সফরকালে তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ এবং মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক আতাউল গনি ওসমানীর সঙ্গেও দেখা করেন। ডিসেম্বরের শেষের দিকে বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার আকার আরও বড় করা হয়। নতুন করে আরও 5 জনকে মন্ত্রী করা হয়। তাদের মধ্যে আব্দুস সামাদ আজাদকে পররাষ্ট্র মন্ত্রণালয়, জহুর আহমদ চৌধুরীকে স্বাস্থ্য, শেখ আব্দুল আজিজকে যোগাযোগ, ফণীভূষণ মজুমদারকে কৃষি ও খাদ্য এবং অধ্যাপক ইউনুস আলীকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে খন্দকার মোশতাক আহমেদকে ভূমি ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এই ঘটনার পর 31শে ডিসেম্বর পত্রিকার পাতায় খবর বের হয় খন্দকার মোশতাক আহমেদ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে দলীয় কাজে মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। সদ্য স্বাধীন বাংলাদেশের শুরুর দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণে ছিল না। যুদ্ধবিধ্বস্ত দৃষ্টিতে পুলিশ বাহিনী তখনও ঘুরে দাঁড়াতে পারেনি, রয়েছে খাদ্যসহ নানান সংকট। এমন পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি, ছিনতাইসহ অপরাধের নানান ঘটনা বেড়ে যায়। ফলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে মুক্তিবাহিনীর সদস্যদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান বাংলাদেশের তৎকালীন সরকার। এদিকে স্বাধীন বাংলাদেশের বিভিন্ন এলাকায় রাজাকার আলবদর বাহিনীর সদস্যদেরকে ধরে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটছিল। এই অবস্থায় আইন হাতে তুলে না নিয়ে রাজাকারদের ধরে মুক্তিবাহিনী বা স্থানীয় থানার কাছে হস্তান্তর করার জন্য সরকারের তরফ থেকে আহ্বান জানানো হয়।